শোন তোরা, অনেকক্ষণ থেকে তো লুডো খেলা হলো, আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো। আর এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে। আরে বন্ধু, আর একটা ম্যাচ খেলি না? এত তাড়া কিসের? আমরাও তো বাড়িতে যাব নাকি? তোরা খেলতে চাইলে খেল, আমি বাপু চললাম। তাড়াতাড়ি বাড়িতে না ফিরলে আমার বউ আমাকে ঘরে ঢুকতেই দেবে না। ঠিক আছে, তাহলে আজকের দিন এখানেই খেলা শেষ। এখন চল, আমার বউ আজকে খিচুড়ি রান্না করেছে, তোরা আজ আমার বউয়ের হাতে রান্না করা খিচুড়ি খেয়ে যাবি। কি খিচুড়ি? টুনির হাতের খিচুড়ি? খিচুড়ির নাম শুনেই যে আমার জিভে জল এসে গেল। চল টোনা, তাড়াতাড়ি তোর বাড়িতে চল। কি রে তোতা, তোকে নাকি এক্ষুনি বাড়িতে ফিরতে হবে? তবে আবার টোনার বাড়িতে যাবি মানে? এখন কি তোর বউ দেরি করে বাড়িতে ফিরলে ঘরের দরজা বন্ধ করবে না? শোন কালু, খিচুড়ির কাছে আমার বউয়ের মার কিছুই না। হা 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 হা। এ তো খিচুড়ি খেলাম না, যেন অমৃত খেলাম। সত্যি টুনি, তোমার হাতে জাদু আছে। ইস, টোনার বউ কত ভালো রান্না করতে পারে। আর টোনা নিশ্চয় রোজ রোজ এরকম ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খায়। আমার যদি একটা বউ থাকতো, তাহলে আমাকে অনেক মজা করে খাবার বানিয়ে দিত। কিন্তু আমি তো দেখতে কালো, কে আমাকে বিয়ে করবে? এ কথা বলে কালু ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই দিন কেটে যায়। আরে ঘরে তো দেখছি কোনো বাজার নেই। যাই যাই, বাজার থেকে কিছু চাল আর ডাল নিয়ে আসি। আরে ওই মেয়েটা তো দেখছি আমার মতোই কালো, কিন্তু কালো হলেও দেখতে খুব সুন্দর লাগছে। এই মেয়েকে দেখে বুকের ভিতর কেমন প্রেমের ঘন্টা বেজে উঠলো। যাই, এক্ষুনি গিয়ে মেয়েটাকে প্রপোজ করি। কিন্তু কি দিয়ে প্রপোজ করব? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। আরে কে তুমি? আর আমার সামনে এসে এসব কি আজে বাজে কথা বলছো? তোমার মতলবটা কি শুনি? ওগো আমার হৃদয়ের আয়না, তোমাকে এক নজর না দেখলে আর তো বাঁচা যায় না। বাজার করতে যাওয়ার পথে তোমাকে দেখলাম যখনই, আমার বুকে প্রেমের ঘন্টা বেজে উঠলো তখনই। মানে আমি তোমাকে ভালোবাসি সুন্দরী। হারামজাদা, তুই এসেছিস আমাকে সামান্য গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে? সবাই আমাকে কত দামি দামি গিফট দিয়ে প্রপোজ করেছিল, তবুও তার আমার মন পাইনি। তাহলে তোমার কি চাই সুন্দরী? কি পেলে তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে সেটাই এনে দিব। ও মা, তুমি সত্যি বলছো? আমি যা চাইবো তুমি তাই এনে দিবে? ঠিক আছে, তুমি আমার জন্য একটা সোনার গয়না নিয়ে আসো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আরে এই তো সোনার গয়না খুঁজে পেয়েছি। টুনির গলায় তো অনেক সুন্দর একটা সোনার গয়না দেখলাম। আর ওই গয়না যেভাবেই হোক না কেন আমার চাই চাই। কিন্তু কিভাবে আমি টুনির গয়না নিতে পারবো? পেয়ে গেছি, সোনার গয়না হাতে পাওয়ার বুদ্ধি আমি পেয়ে গেছি। এই কথা বলে কালো তান্ত্রিকের ঝুড়ি থেকে একটা আপেল ছিনিয়ে নিয়ে উড়ে চলে যায়। চোর চোর, আপেল চোর, আমার আপেল নিয়ে পালিয়ে যাচ্ছে। কেউ এই চোরকে ধরো। পেঁচা তান্ত্রিক এসব বলে চিৎকার করছিল, আর কালো তাৎক্ষণিক আপেল নিয়ে অনেক দূরে চলে গেছিল। এই আপেলটা টোনাকে দিয়ে আমি ওকে বোকা বানাবো, আর টোনার কাছ থেকে ওর বউয়ের সোনার গয়নাটা নিব। এরপর আমার সুন্দরী আমাকে বিয়ে করতে রাজি হবে। আহ, কি যে আনন্দ হচ্ছে। এরপর কালু টোনার বাড়ির দিকে যেতে থাকে, আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পায় টোনা পুকুরে বসে ফেলে মাছ ধরছে। এ কি টোনা, তুই এখানে বসে মাছ ধরছিস? এদিকে আমি এক আজব আপেল পেয়েছি, আর এই আপেল কিছুদিন পরে ঘর হয়ে যাবে। এসব তুই কি বলছিস কালু? আপেল আবার ঘর হতে পারে নাকি? ধুর ধুর, মজা করিস না তো। মজা না রে টোনা, মজা না, এটা একেবারে সত্য কথা। আর শুধু তাই নয়, এই আপেল থেকে যে ঘর হবে, সেই ঘর আবার কথাও বলতে পারবে। তবে আমি ভাবছি এই আজব আপেলটা আমি বিক্রি করে দিব।
দেখি কেউ নেয় কিনা। দাঁড়া কালু, তোর এই আজব আপেলটা আমি নিতে চাই। এর জন্য তোকে কত টাকা দিতে হবে বলতো শুনি। এই বেটা পথে এসেছে, হা 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 হা। ঠিক আছে, তুই যখন নিতে চাইছিস নে। আর তাছাড়া তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তোকে দিব না তো কাকে দিব? তাই তোর কাছে বেশি কিছু নিব না, শুধু একটা সোনার গয়না হলেই হবে। ঠিক আছে, আজ রাতেই আমি তোকে সোনার গহনা দিব আর তোর এই আপেলটা কিনে নিব। এরপর আমি আর টুনি মিলে কথা বলা আপেল ঘরে দিন কাটাবো। আর টোনা আলমারি থেকে সোনার গহনাটা নিয়ে কালুকে দেয়। টোনা, এই টোনা, কালকে আলমারিতে আমার সোনার গহনাটা রেখেছিলাম, কিন্তু এখন পরবো বলে সেই কখন থেকে খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার গহনাটা কোথাও দেখেছো? না না, আমি তোমার গহনা দেখিনি তো। এতক্ষণ থেকে খোঁজার পরও যখন পাচ্ছ না, তাহলে হয়তো কোনো চোর এসে তোমার গহনাটা চুরি করে পালিয়ে গেছে। আমার গহনা, আমার মায়ের দেয়া সে স্মৃতি ছিল ওই গহনাটা। কে আমার এত বড় সর্বনাশ করলো? কেঁদো না টুনি, আর কিছুদিন গেলে আমি তোমাকে অনেক দামি একটা সোনার গহনা কিনে দিব। কি ব্যাপার, অনেকদিন তো হয়ে গেল, কিন্তু আপেল তো ঘর হলো না। তবে কি কালু আমাকে মিথ্যে বলে ঠকালো? এসব তুমি কি বলছো টোনা? আপেল থেকে ঘর হবে মানে? আর কালু দাদা তোমাকে কি মিথ্যে কথা বলেছে? আর তোমার হাতে এই আপেলটা কি করে এলো? ঘরে তো কোনো আপেল ছিল না। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো টোনা? এরপর টোনা টনিকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো? একটু চালাক হতে পারো না টোনা? সারা জীবন কি এরকম বোকা হয়ে থাকবে? তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? কালু দাদা তোমাকে বললো আর তুমি বিশ্বাস করে নিলে? দাও দাও বলছে এই আপেল। এক্ষুনি আমি এই আপেলটা বাইরে ফেলে দিব। কি আমি কি 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 দেখছি? আপেল থেকে আপেল ঘর! দেখেছো টুনি, আমি বলেছিলাম না আমার বন্ধু কালু আমাকে ঠকাতে পারে না। তোমার বন্ধু তোমাকে ঠকানোর জন্যই আমাকে তোমার কাছে দিয়েছে। তোমার বন্ধু একটা চোর, প্রতারক। কি টুনি, আপেল ঘর তো দেখছি কথাও বলছে, কিন্তু আপেল ঘর এসব কি বলছে? আমার বন্ধু প্রতারক মানে? আমি তোমাদের সব কথা বলছি, শোনো তবে। তাহলে কালু দাদা তান্ত্রিকের কাছ থেকে তোমাকে চুরি করে এনেছিল? হ্যাঁ টুনি, আমার সাথে আমার মা বাবাও ছিল, কিন্তু তান্ত্রিক আমার মা বাবাকে রাজার বাড়িতে নিয়ে গেছে। আর এতদিনে হয়তো আমার মা বাবা আপেল ঘর হয়ে গেছে। তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না আপেল ঘর, তুমি আমাকে ভালোভাবে বলো তো। শোনো তবে, একদিন এক আপেল গাছে আমরা 3 আপেল ছিলাম, আর তারা হলো আমি, আমার মা আর আমার বাবা। হঠাৎ একদিন সেখানে এক তান্ত্রিক আসে। এই তো সেই আপেল গাছ, যে গাছের আপেল থেকে আপেলের ঘর হবে, আর সে আপেল কথা বলতে পারবে। রাজা মশাই তো আমার কাছে এই আপেলগুলো চেয়েছিল। যাই, এক্ষুনি ওই 3 আপেলকে নিয়ে রাজার বাড়িতে যাই, আর রাজাকে দিয়ে অনেকগুলো টাকা নিয়ে আসি। দাঁড়া, কে তুই? আর আমার জাদুই আপেলের সন্ধান তুই কিভাবে পেলি? আমি হলাম তান্ত্রিক, আর আমি ধ্যান করেই এই জাদুই আপেল গাছের সন্ধান পেয়েছি। কিন্তু আমি কিছুতেই তোকে আমার আপেল নিতে দিব না। তাহলে তো তোকে রাজার হাতেই মরতে হবে, কারণ রাজা যদি জানতে পারে তুই আমাকে তোর ফল দিসনি, তাহলে তোকে কেটে 4 ভাগ করে ফেলবে। না না, এ হতে পারে না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। ঠিক আছে তান্ত্রিক, তুই আপেল 3টা নিয়ে যা। এরপর তান্ত্রিক আমাদেরকে নিয়ে রাজার বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই কালু এসে আমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। কালু আসলে আমাকে ঠকাতে গিয়ে আমার উপকার করে দিয়েছে। টুনি, ও টুনি, চলো আমরা আপেল ঘরে গিয়ে বিশ্রাম করি। চলো টোনা, আগে কালু দাদাকে গিয়ে এক ঝুড়ি আপেল দিয়ে আসি। কালু দাদা আমাদেরকে না চিনেই অনেক বড় উপকার করে দিয়েছে। কি আপেল ঘর, তুমি আমাদের কিছু আপেল দিবে তো? হ্যাঁ টুনি,
আজকে থেকে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের তাই দিব। ইয়ে মানে টোনা, তুই আমার বাড়িতে? ভয় পেও না কালু দাদা, আমরা আমাদের সোনার গহনা ফিরে নিতে আসিনি। আমরা তো বরং খুশি হয়ে তোমার জন্য আপেল নিয়ে এসেছি। আপেল নিয়ে এসেছিস মানে? আর কোন খুশির কথা বলতে এসেছিস শুনি? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। আর ওই আপেল আমি চুরি করেছিলাম, তাই ওই আপেল ঘর আমার। কি, তোমার এত বড় সাহস? তুমি অন্যের জিনিস চুরি করো, আবার আমার গলা থেকে গয়না ছিনিয়ে নাও, তাও আবার প্রতারণা করে নিয়ে আসা গয়না দিয়ে আমাকে বিয়ে করেছো। তুই তো লোভ নিয়ে থাক, আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। এরপর কাকুলি কালুকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। দেখলে তো কালু দাদা, অন্যকে ঠকাতে চাইলে নিজেকেই ঠকতে হয়। তুমি আমাদের ঠকিয়ে আমার গহনা নিয়ে গিয়েছিলে, আর আজকে তুমি নিজেই নিজের কাছে ঠকে গেছো। তাই কখনো কাউকে ঠকাতে যেও না, বুঝলে? এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায়, আর কথা বলা আপেল ঘরে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শুনেছি তুমি নাকি সবাইকে অনেক মাছ দাও, তাই নাকি সবাই তোমাকে মাছ দেয়া গাছ বলে গো। তাহলে আজ আমাকেও কিছু মাছ দাও না গো। সেই কতগুলো দিন হয়ে গেল আমি মাছ ভাজা দিয়ে ভাত খাই না। দিবে দিবে গো আমাকে কিছু মাছ? তাই নাকি ছোট মেয়ে? তাহলে নাও, বড় বড় দুটো রুই মাছ নিয়ে যাও, আর বাড়িতে গিয়ে ভেজে গরম ভাতের সাথে খাও। এই বলে মাছ দেওয়া গাছ টুক করে দুটো বড় বড় রুই মাছ ফেলে দেয়, আর টুকি মহা খুশি হয়ে মাছ দুটো তুলে নেয়। ছোট মেয়ে শোনো, তুমি আর এখন একদম বৃষ্টিতে ভিজো না, বুঝেছো? এই অসময় বৃষ্টিতে ভিজলে যে তোমার আবার অসুখ করবে। আচ্ছা ঠিক আছে মাছ দেয়া গাছ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। যাক বাবা, এই বাবা আমার ছাতাটা উড়ে গেল, এখন আমি বাড়ি যাব কি করে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বাড়ি ফিরলে মা আজ আমাকে অনেক বকা দিবে। টুকি ভয়ে ভয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরে আসে। এদিকে মেয়েকে ভিজতে দেখে টুনি তো ভীষণ রেগে যায়। কি রে, এভাবে তুই ভিজেছিস কেন? হ্যাঁ, এই অসময়ে যদি তোর অসুখ হয় তাহলে আমি তো চিকিৎসা করাবো কি করে? হ্যাঁ, বড় লোকদের মতো কি আমাদের অনেক টাকা আছে নাকি যে যখন তখন আমি তো চিকিৎসা করাতে পারবো? কেন ভিজেছিস? মা, তুমি শুধু শুধু আমার সাথে রাগ করছো কেন? আমার আমার ছাতাটা তো আগে থেকেই ভাঙা ছিল, একটা ভাঙা ছাতা। আমি তোমাকে কতদিন বলেছি আমাকে একটা ছাতা কিনে দাও, ছাতা কিনে দাও। তুমি তো ছাতা কিনে দিলে না, আজ তো তাই আমাকে ভিজতে হলো। যে জোরে বাতাস ছিল ছাতাটাই উড়িয়ে নিয়ে গেল, আমার কোনো দোষ নেই। ওরে বাবা, হয়েছে হয়েছে, আরো তো শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মাছ কোথা থেকে এনেছিস রে? মাছ দেয়া গাছের কাছ থেকে এনেছি, নাও এগুলো কেটে আমায় একটু ভাজা করে দাও তো। টুনি আর রাগ না দেখিয়ে মেয়ের কাছ থেকে মাছগুলো নিয়ে রান্না করে দেয়, আর তারপর দুই মামি মিলে গরম গরম মাছ ভাজা দিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। কিন্তু বৃষ্টি থামার যেন কোনো নামগন্ধই নেই। এদিকে বান্টি, আমার ঘরে তো কোনো খাবার মজুদ নেই। ছানাটা কখন যে খাবারের জন্য কান্না শুরু করে দেয় কে জানে। তাহলে আমাদের এখন এই বৃষ্টিতে ভিজেই খাবারের খোঁজে যেতে হবে গো। তাহলে আর দেরি না করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। খাবার খোঁজার জন্য সুখী আর বান্টি বেরিয়ে পড়ে। এদিকে তাদের দেখা দেখি অন্য পাখিরাও খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই মিলে একসাথে খাবার খুঁজতে যাওয়ার কারণে সব পাখিদের বাসা ফাঁকা হয়ে যায়। এদিকে সব পাখিরা কি বোকা, নিজেদের বাসা এভাবে ফাঁকা রেখে চলে গিয়েছে। এবার আমি এই সুযোগে সবার বাড়ি সোনা দানা সবকিছু
আমার নিজের করে নিব। হা 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 হা। ঈগল হাসতে হাসতে প্রথমে সুখী পায়রার বাড়িতে চলে যায়। এদিকে পারুল ভয় পেয়ে যায়। এত বড় দানব পাখি, তুমি আমাদের ঘরে কেন এসেছো? চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। চিৎকার করে কোনো লাভ নেই, কারণ এই জঙ্গলে এখন আর কেউ নেই। হা 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 হা। তুমি আমাদের ঘরে কোনো কিছুতে হাত দিবে না, তাহলে আমি আমার মা বাবাকে সব বলে দিব কিন্তু। পুচকি পাখি কোথাকার, বারবার কিনা আমার কাজে তুই বাধা দিচ্ছিস। এবার তোকে খেয়ে আমি আমার পেট শান্তি করব। এরপর ঈগল পারুলকে খেয়ে ফেলে। পারুলের পাখা আর ছিটে ছিটে কিছু জিনিস সেখানেই পড়েছিল। ঈগল পেট শান্তি করে ঘরের ভিতর রাখা সব সোনাদানা নিয়ে পালিয়ে যায়। আর তারপর ঈগল শালিকের বাড়িতে যায়, আর একইভাবে শালিকের মেয়েকেও খেয়ে তার ঘরে সব সোনাদানা নিয়ে পালিয়ে যায়। আজ তো আমি অনেক ইনকাম করেছি, এরপর আগামী 10 দিন বসে বসে খেলেও আমার আর কোনো গায়েই লাগবে না। হা 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 হা। ঈগল হাসতে হাসতে তার নিজের বাড়িতে চলে যায়। এদিকে ততক্ষণে বৃষ্টিও কিছুটা থেমে গেছে। সব পাখিরা খাবারের খোঁজে বাড়িতেও ফিরে আসে, আর বাড়িতে ফিরে সবার মাথায় হাত পড়ে যায়। একি আমার ছানা কোথায়? আমার মেয়ে কোথায় চলে গেল? সুখী, সুখী তুমি দেখতে পাচ্ছ না মেঝেতে আমাদের ছানার পালক পড়ে আছে? তার মানে কেউ আমাদের ছানাকে খেয়ে ফেলেছে, তারপর আমাদের ঘর লুট করে নিয়ে চলে গেছে। সুখী চলে গেছে। কি করলো আমাদের এত বড় সর্বনাশ? কি করলো? এদিকে শালিকও তার মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ততক্ষণে জঙ্গলের সব পাখিরা একজোট হয়ে যায়। এ নিশ্চয় কোনো দানবীয় পাখির কাজ। আমি যদি ফাঁকা ঘরে আমার মেয়েটাকে রেখে না যেতাম, তাহলে আমার মেয়েটা আমার কাছেই থাকতো, আমার মেয়েটার আর কিছু হতো না। কেন আমি ফেলে গেলাম একা? কেন? শোন, বাচ্চাদের কখনো একা ঘরে রেখে যেতে নেই। বাবা মা অথবা আপন বড় ভাই বোন কাউকে না কাউকে রাখতেই হয়, কেননা দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তাই সময় থাকতে সাবধান হওয়াটা বুদ্ধিমানের কাজ। এরপর সবাই মিলে শোক পালন করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। বনের পাখিরা নিজেদের শোক কাটিয়ে আবার নতুন করে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। এদিকে মা দেখো না, আবার বৃষ্টি নেমে আসছে। আজ আমি স্কুলে কি করে যাব? তুমি আমায় একটা ছাতা কিনে দাও না মা। ও মা, উফ, কানের কাছে এত ঘ্যান ঘ্যান করিস না তো। আমার কাছে এখন টাকা পয়সা একদম নেই। আমি অনেক দামি ছাতা নিব না মা, তুমি আমাকে কম দামে একটা ছাতা কিনে দাও না। ও মা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তুই স্কুলে যা, আমি কাল দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। মায়ের কথা শুনে টুকি ভীষণ খুশি হয় আর আনন্দে লাফাতে লাফাতে স্কুলে চলে যায়। এদিকে মেয়ের এমন বায়নায় টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটা কখনোই আমার কাছে কোনো আবদার করে না, আজ সে সামান্য একটা আবদার করেছে আর আমি সেটা রাখবো না, তা কি করে হয়? আমার ঘরে একটা মাটির ব্যাংক আছে, আমি ওটাই ভাঙবো। টুনি আর কোনো চিন্তা করে না, সোজা গিয়ে মাটির ব্যাংকটা হাতে নেয়। তারপরে মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর টাকা গুনতে থাকে। এই তো ব্যাংক ভেঙে তো বেশ কিছু টাকা হয়েছে। 10, 20, 30, 40, 50, 100 টাকা, মাত্র 100 টাকা আছে। এই 100 টাকা দিয়ে তো কিছুই হবে না, তাহলে এখন আমি কি করব? টুনি দুশ্চিন্তায় প্রহর গুনতে থাকে। এদিকে এক বৃদ্ধা ছাতাওয়ালা টুকির সামনে এসে দাঁড়ায়। কি রে,
ছাতা না নিয়ে কোথায় যাচ্ছিস? আমি যে ছাতা নিব সেটা তুমি কি করে জানলে গো বুড়িমা? আমি তো তোমায় কিছু বলিনি, তাহলে কি করে জানলে? আমি সব জানি, কারণ আমি যে ছাতা বিক্রি করি। আর যারা আমার মতো হকারি ব্যবসা করে তারা আগে থেকেই সব জানে। তাহলে কি তুমি ছাতিম বুড়ি নাকি? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। নে, এবার তুই কতগুলো ছাতা নিবি নিয়ে নে। না না, আমি ফ্রিতে নিতে পারবো না ছাতিম বুড়ি। তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, আমার মা তোমাকে ছাতার দাম দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চল তবে। টুকি ছাতিম বুড়িকে নিয়ে তার নিজের বাড়ি ফিরে আসে আর নিজের মাকে দেখে বলতে থাকে, মা মা দেখো আমি কাকে নিয়ে এসেছি। এটা না ছাতিম বুড়ি, ছাতিম বুড়িকে এনেছি মা। আমার ছাতিম বুড়ি মা ছাতাগুলো অনেক ভালো লেগেছে। তুমি এখন আমাকে একটা ছাতা কিনে দাও না মা। ছাতিম বুড়ি মা ধরে নিয়ে এসেছিস? ও ছাতিম বুড়ি মা, তোমার ছাতাগুলো কত করে গো? আমার ছাতার কোনো নির্দিষ্ট দাম নেই। যে আমাকে যত টাকা দেয় আমি সেটা নিয়েই খুশি মনে ছাতা দিয়ে দেই। আমার কাছে তো 100 টাকা আছে, তুমি সেখান থেকে 50 টাকা রেখে দাও। আর আমার মেয়ের পছন্দ মতো একটা ছাতা দাও না গো। আচ্ছা ঠিক আছে। এরপর ছাতিম বুড়ি তার ছাতার বোঝা থেকে টুকির পছন্দ মতো একটা ছাতা বের করে টুকির হাতে দেয় আর তারপর রহস্যময় একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মা দেখেছো দেখেছো, আমার ছাতাটা কত সুন্দর। এটাকে আমি এখন অনেক যত্ন রাখবো মা। কখনোই একে আমার হাতছাড়া করবো না। আমার খুব পছন্দ হয়েছে মা। হয়েছে হয়েছে, হাত মুখ ধুয়ে এবার একটু খেয়ে পড়তে বস তো। যা, সামনে আবার তোর পরীক্ষা আছে। টুনির কথা মতো টুকি নিজের ঘরে চলে যায়। এদিকে টুনি সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আবার রাতও নেমে আসে। টুকি, আয় টুকি, টুকি। এই মেয়েটা হঠাৎ করে আবার কোথায় উধাও হয়ে গেল? একে তো আমি ঘরেই রেখেছিলাম। টুকি। টুনি তার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও টুকিকে খুঁজে পায় না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি তুমি কে? কে তুমি? আমাকে এভাবে বেঁধে রেখে কষ্ট কেন দিচ্ছ? আবার তো খুব কষ্ট হচ্ছে, আমাকে যেতে দাও। আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার মায়ের কাছে যাব। আমি যে তোকে কিছুতেই ছাড়বো না। আমার অনেক অনেক শিকার চাই, আর সেগুলো খুঁজে আনবি তুই। দয়া করে আমাকে ছেড়ে দাও। টুকি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে নিজেকে ছাড়াতে পারে না। এদিকে কালো ছায়াটি ক্রমশই টুকিকে আঘাত করে চলেছে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুক্ষণ। মা টুকি, মা, মা তোর এ কি হাল হয়েছে? মা উঠে মা। কোথায় মা? আমার তো কিছুই হয়নি, আমি তো এখানেই ছিলাম। না মা, তুই এখানে ছিলি না। তোর কি সত্যি কিছু মনে নেই রে মা? না মা, আমার তো কিচ্ছু মনে নেই, কিন্তু আমার শরীরে এত আঘাত কেন? মা, আমার অনেক ব্যথা লাগছে মা। এরপর টুনি টুকির সবগুলো ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয়। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। কিন্তু হঠাৎ করে আবার টুকি উধাও হয়ে যায়। টুনি আবার খোঁজে, কিন্তু আগের মতো এবারও টুকিকে রক্তাক্ত অবস্থায় সেখানেই পায়। সবকিছু দেখে টুনি ভীষণ অবাক হয়, মনে মনে ভাবতে থাকে, হচ্ছেটা কি এসব? যখন থেকে ওই ছাতাটা নেওয়া হয়েছে তখন থেকেই আমার মেয়ের সাথে এমনটা হচ্ছে।
আজ আমি এই ছাতাটাই ফেলে দিব। টুনি ছাতাটা নিয়ে বাইরে ছুঁড়ে মারে, আর তখনই সেটা একটা সাধু বাবার গায়ে গিয়ে পড়ে। সাধু বাবা সেই ছাতাটা তুলে নিয়ে টুনির কাছে আসে। এই ছাতা তুই কোথায় পেলি? বাবা, এই অবয়া ছাতা আমি ছাতিম বুড়ির কাছ থেকে নিয়েছি বাবা। এই ছাতাটা আমি আমার মেয়েকে দিয়েছিলাম। আর জানেন বাবা, এই ছাতাটা নেওয়ার পর থেকেই আমার মেয়ের সাথে কি সব হচ্ছে। আমার মেয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে, আর অদৃশ্য হওয়ার পর আবার ফিরে আসছে রক্তাক্ত অবস্থায়। কি যে শুরু হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই অপয়া ছাতাকে আমি দু চোখে দেখতে চাই না। তুই ঠিকই ধরেছিস, এই ছাতা কোনো সাধারণ ছাতা নয়, আর ওই ছাতিম বুড়িও কোনো পাখি নয়। সে হলো পাখিরূপী ডাইনি। তোর মেয়েকে দিয়ে নিজের শিকার হাসিল করার জন্য ওই ডাইনি তোর মেয়েকে নিজের বশে আনতে চাচ্ছে। কি কি বলছেন এসব? তবে কি ওই ডাইনিকে ভস্ম করার কোনো উপায় নেই বাবা? আছে। এই ছাতাটা যদি ভেঙে ফেলা হয় তাহলে এটা একটা ছুরিতে রূপান্তরিত হবে, আর সেই ছুরি ডাইনিকে ভস্ম করে দিবে। এরপর সাধু যেই না ছাতাটা ভাঙতে যাবে, তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। এত সহজে আমাকে তোরা মারতে পারবি না। আমি তোদের ঘাড় মটকিয়ে ছাড়বো। সাধু ডাইনির কোনো কথা না শুনে ছাতাটা ভেঙে ফেলে, আর তখনই ছাতাটা একটা ছুরিতে রূপান্তরিত হয়ে যায় আর ডাইনিকে গিয়ে আঘাত করে। তখনই ডাইনিটা পুরো ভৎস হয়ে যায়। বাচ্চাদের কোনো জিনিস কিনে দেওয়ার আগে অবশ্যই তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে কিনে দেওয়া উচিত। অযথাই বাচ্চাকে ভুলভাল জিনিস কিনে দিয়ে তাদের বিপদে ফেলা উচিত নয়। টুনি তার নিজের ভুল বুঝতে পারে আর নিজের মেয়েকে আগলে রাখতে থাকে। এরপর থেকে টুনি নিজের মেয়েকে যেটাই কিনে দেয় সেটাই যাচাই বাছাই করে তারপর কিনে দেয়। বন্ধুরা, তোমরাও কিন্তু তাই করো। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।